দর্শক, মাছরাঙা সংবাদ এবং একটি বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায়। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আর যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন তাদেরকে বলবো যে এই দ্বিতীয় ঘন্টাটি নিশ্চয়ই আপনারা মিস করতে চাইবেন না, কারণ আমাদের সাথে এমন একজন অতিথি আছেন যিনি তার জীবনে অনেক মানুষকে সেবা দিয়েছেন এবং তার সেবায় মৃত্যু পথযাত্রীরাও অনেকে ফেরত চলে এসেছে জীবনে। আর তার গল্পই আজকে আমরা শুনবো দ্বিতীয় ঘন্টা জুড়ে। আমাদের সাথে রয়েছেন অভিজ্ঞ সেবিকা মনিরা খানম। আমরা চলে যাচ্ছি তার কাছে। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? ভালো থাকি সবসময় নরমালি। আমরা যখন অনুষ্ঠানটা শুরু করবো তার আগ মুহূর্তে আপনি আমাদেরকে বলছিলেন যে আপনারা ডাকলেন আমি চলে আসলাম, আমি জানি না কি করতে হবে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে আপনি সঙ্গে সঙ্গে চলে এসেছেন। এবং আরেকটা বিষয় থাকে জীবনের ক্ষেত্রেও জিনিসটা অনেক বেশি সত্য যে আমরা যখন দেখি একজন রোগীর তো ডাক্তার অনেক বেশি প্রয়োজনীয়, আমি কম্পারেটিভলি যাচ্ছি না, কিন্তু এই ওষুধের পাশাপাশি 24টা ঘন্টা তার পাশে থেকে তার মাথায় হাত বুলিয়ে থেকে শুরু করে তাকে সুস্থ করার জন্য সবসময় আপনাদের পাওয়া যায়। এইরকম পেশাতে একজন মানুষ, আমরা যত জানি আপনার সম্পর্কে, আপনি চিন্তা ভাবনা করেই এসেছিলেন কেন? তাহলে তো আমাকে প্রথম থেকেই বলতে হবে। জি, একটু শুনি আপনার কাছ থেকে। আমার জন্ম কিন্তু চন্দ্রঘোনা মিশন হাসপাতালে বাবার চাকরি সূত্রে। আচ্ছা। তো আমার জ্ঞান হয়েছে পর থেকেই, আমি নার্সদের দেখেছি। আচ্ছা। ছোটবেলায় আমার মনে হতো নার্সরা কি সুন্দর করে শাড়ি পরে, টুপি পরে। তো আমি বড় হয়ে আমি এরকম শাড়ি পরবো এবং টুপি পরবো। এটা হলো প্রথম ব্যাপার। তারপরে আমি যখন বরিশাল ব্যাপটিস্ট গার্লস হাই স্কুলে ম্যাট্রিক পাস করেছি 61-এ, তো 60 সালে ঢাকা থেকে একটা টিম আমাদের স্কুলে গিয়েছিলেন। তারা আমাদের ক্লাস 7 to 10 কে একত্রিত করে একটা সেমিনার করেছিলেন যে নার্সিং কি বা নার্সিং এর ফিউচার কি, নার্স হলে আমরা কিভাবে কি পাবো, এরকম একটা সেমিনার করে অনেক আমাদের কাউন্সিলিং করেছিলেন। তারপরে ম্যাট্রিক দিয়ে আমি আবার চিটাঙের মা বাবার কাছে, রেজাল্ট আউট হয়নি। ইন দ্য মিন টাইম বাবা একদিন আমাকে এসে বললেন যে মা তুমি কি নার্সিং ইন্টারভিউ দেবে, এরকম মেডিকেল থেকে, ঢাকা মেডিকেল থেকে একটা টিম এসছে যেটা ইন্টারভিউ হবে রাঙামাটিতে। তো তুমি যদি নার্সিং এ যেতে চাও কালকে রাঙামাটি যেতে হবে, কারণ রাঙামাটি আমার বাড়ি এবং রাঙামাটি চন্দ্রতে 1 ঘন্টার পথ। তো আমি রাজি হয়ে গেলাম। এই প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ দিলাম আমরা 6 জন। আমি বাঙালি আর সব ট্রাইবাল পাহাড়ি মেয়ে, সব ম্যাট্রিকুলেট। পরীক্ষা দিয়ে আমরা নেক্সট সবাই মিলেই একসাথে 61-এর 22শে অগস্ট ঢাকা মেডিকেল কলেজে এসেছি স্টুডেন্ট হিসাবে। আপনার বাবাও কি এনিহাউ মেডিকেল রিলেটেড কোন কাজ করতেন? জি, আমার বাবা চন্দ্রঘোনা মিশন হাসপাতালের একটা বিরাট ইউনিট, দ্যাট ইজ লেপ্রসি ইউনিটের উনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন। আচ্ছা, চমৎকার। আমরা এই জায়গা থেকে আরো বিস্তারিত জানবো। একটু আপনার সম্পর্কে ছোট করে আমাদের দর্শকদের একটু ভূমিকা করতে চাই অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী। দর্শক, আমাদের সঙ্গে যিনি রয়েছেন, অদিতি একটু আগে তার সম্পর্কে বলেছেন, অভিজ্ঞ সেবিকা মনিরা খানম। দীর্ঘ 53 বছর যাবৎ সেবার এই পেশায় নিজেকে যুক্ত রেখেছেন তিনি। স্কুলে পড়া অবস্থায় নার্সিং এ নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন, যেটা একটু আগে আপনারা শুনছিলেন। 1961 সালে ম্যাট্রিক পাশের পর নার্সিং ট্রেনিং নিয়ে মানব সেবার পথে যাত্রা শুরু হয় তার। দীর্ঘ কর্মময় জীবনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল, পাবনা মানসিক হাসপাতাল, তৎকালীন পিজি হাসপাতালে কাজ করেছেন। এছাড়াও টাঙ্গাইল নার্সিং ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল, মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নার্সিং এ শিক্ষকতা করেছেন। বর্তমানে 70 বছর বয়সেও নার্সিং পেশার সাথে জড়িত আছেন। নার্সিং সুপারিনটেন্ডেন্ট হিসেবে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন তিনি। সেবার জন্য দেশের বহু বিখ্যাত মানুষের কাছে তিনি পৌঁছাতে পেরেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দীর্ঘদিন সেবা করার সুযোগ পেয়েছেন এই মানুষটি। তার হাতেই কবির মৃত্যুর নার্সিং রিপোর্টটি লেখা হয়েছিল। এছাড়া মাওলানা ভাসানী, পল্লী কবি জসিমউদ্দিনকে সেবা করার সুযোগ পেয়েছেন তিনি। চলুন তার কাছে ফিরে যাই। আমাদের সুযোগ হয়েছে আপনার সঙ্গে আড্ডা দেওয়ার, এটা একটা নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার। যেটা বলছিলেন যে বাবা তো ছিলেন এবং আপনিও কোনোভাবে অনুপ্রাণিত হয়েছেন। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 6 ভাই বোন। 6 ভাই। আর বাকি সবাই কি এই পেশার সঙ্গে জড়িত আছে নাকি শুধুমাত্র আপনি? আমি একা। শুধু আপনি একা? বাহ। এবং পরিবার থেকে বেশ একটা সাপোর্ট ছিল, সেটা তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, পরিবার থেকে কোনো অবজেকশন ছিল না সেই মুহূর্তে। এই তো। তো নার্সিং এ পড়ার জন্য আপনাকে এরপর কোথায় যেতে হলো? পরিবার থেকে দূরে কি যেতে হয়েছে? হ্যাঁ, চিটং থেকে ঢাকা মেডিকেল কলেজে আসতে হয়েছে। ওকে। 4 বছরের ট্রেনিং আমাদের। 4 বছর ছিলাম, তবে আমাদের ইয়ারলি ছুটি থাকতো, বাড়িতে যেতাম, আচ্ছা, আবার আসতাম। 4 বছর
ট্রেনিং পাশ করার পরে প্রথম আমাকে পোস্টিং দেওয়া হয় চিটং মেডিকেল কলেজ হাসপাতালে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, সেটা আপনার জন্য একটু সুবিধা হলো, আপনার পরিবার যেহেতু চিটাগাং ছিল। কোনোখানেই বোধহয় অসুবিধার কিছু নেই যদি আমি অসুবিধা মনে না করি, তাই না? তো চিটাগাং মেডিকেল কলেজে কতদিন হ্যাঁ, ওখানে ছিলেন? 2 বছর কাজ করেছি আমি অপারেশন থিয়েটারে। তারপরে আমি সিলেট মেডিকেল কলেজে ট্রান্সফার হই। ওই সময়ে আমাদের ট্রান্সফার অর্ডারে লেখা থাকতো এই ট্রান্সফার পাবলিক ইন্টারেস্টে করা হলো। সো আমরা কখনোই এটাকে রিগ্রেট করতে পারিনি, করার ইচ্ছাও থাকতো না। যখন যে অর্ডার হয়েছে নার্সিং ডিরেক্টরেট থেকে আমরা সেটাই মেনে চলেছি। সিলেট মেডিকেল কলেজেও আমি 2.5 বছর প্রায় অপারেশন থিয়েটার, আবার ঢাকা মেডিকেল কলেজে 70 সনের আমি চলে আসি। 71-এ হঠাৎ আমি ঢাকা মেডিকেল কলেজে প্রমোশন দিয়ে আমাকে পাবনা মেন্টাল হসপিটাল দেয়া হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো পাবনায় আমি জয়েন করেছি 70 সনের নভেম্বরে। ওই সময় একটা বন্যা হয়েছিল, 70-এর বন্যা নাম করা, এবং তখন আমি জাস্ট পাবনায় গেছি। আচ্ছা। তা পাবনা মেন্টাল হসপিটালে ওখানে কোনো নার্সিং সুপারিনটেন্ডেন্ট ছিলেন না, আমাকে ওই চার্জটা নিতে হলো। তো পাবনা হাসপাতাল যাওয়ার আগে আমি ভাবছিলাম যে পাগলদের নিয়ে কিভাবে সেবা করব, বা কোন রকম হাসপাতাল কি অবস্থায় থাকবে। কিন্তু আমি অবাক হয়ে গেছি যে পাবনায় গিয়ে ফুলে ফুলে ভরা একটা হাসপাতাল, কারণ প্রত্যেকটা সেকশন আলাদা থাকতো। যারা খুব বেশি ভায়োলেন্ট ছিলেন তাদের জন্য ওয়ার্ড আলাদা, ফিমেল মেল তো আলাদাই। এবং যিনি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন তিনি টিল নাও ঢাকায় আছেন আমি জানি, ডক্টর নাজিমুদ্দৌলা সাহেব, এবং ডেপুটি ছিলেন হেদায়েতুল ইসলাম সাহেব। ওনারা এত সুন্দর অ্যাডমিনিস্ট্রেশনে পাগলদের 400 বেডেড হাসপাতাল, আমি ওখানে খুব এনজয় করেছি পেশেন্টদের সাথে। পেশেন্টরা মানে ওখানে ওরা তো সারাক্ষণই ড্রাউজি, সবসময় ওষুধের উপরে থাকছে। তো ওদের সাথে আমাকে বলাই হয়েছিল যে এইভাবে অন্য আপনার যারা কাজ করছে আপনার সাথে বা আপনার নিচে সাবঅর্ডিনেট, তাদের রুগীদের সাথে কথা বলা বা তাদের সাথে খেলা, ওদের সাথে আমরা রিং খেলেছি, ব্যাডমিন্টন খেলেছি উইথ ইউনিফর্ম। আপনাদের এই যে সমৃদ্ধ একটা জীবন এবং এত অভিজ্ঞতা, সেগুলো আমরা নিশ্চয়ই বিস্তারিত শোনার চেষ্টা করব। তার আগে একটা বিরতি নিয়ে ফিরি। দর্শক, যেতে হচ্ছে একটি বিরতিতে, আশা করছি আমাদের ছেড়ে কোথাও যাবেন না। এখন দেখছেন মেরিল স্প্ল্যাশ রানা সকাল। নিবেদক মেরিল স্প্ল্যাশ, নিবেদক মেরিল স্প্ল্যাশ। দর্শক, বিরতির পরে আমরা আবারও ফিরে এসেছি মেরিল স্প্ল্যাশ রাখা সকালে। ঘুম থেকে উঠে এরকম একটা কি বলা যেতে পারে বৃষ্টিময় সকালে যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিলেন তাদেরকে একবার শুভ সকাল জানাচ্ছি। এবং আমরা খুবই গর্ব ভরে বলতে ইচ্ছে করছে যে আমাদের সঙ্গে এমন একজন মানুষ আছেন যিনি অভিজ্ঞ সেবিকা মনিরা খানম। তার জীবনের বিভিন্ন দিক আমরা আজকে তুলে নিয়ে আসার চেষ্টা করছি। চলুন তার কাছে ফিরে যাই। যেটা আপনি বলছিলেন যে পাবনা মানসিক স্বাস্থ্য হাসপাতালের কথা, সেখানে গিয়ে আপনি পুরো অন্যরকম একটা এনভায়রনমেন্ট দেখলেন না? এই 53 বছরের জীবনে তো অনেক কিছুই দেখেছেন, এটাকে আসলে এই 40 মিনিটে বা 50 মিনিটে তুলে ধরা সম্ভব নয়। একটু শুনি যে কর্মময় জীবনে যখন প্রবেশ করেন আপনারা তো বিভিন্ন রকমের পেশেন্ট পান। দেখা যায় যে কোনো পেশেন্ট ঠিক মতো ঘুমোতে পারছে না, কোনো পেশেন্টের হয়তো খুব বড় রকমের ড্যামেজ হয়ে গেছে, তার আর্তচিৎকারে তার কাছে থাকা যাচ্ছে না। এগুলোর সাথে ম্যাচ করেন কিভাবে? ওইভাবেই আমরা ট্রেন, এবং প্রতিটি নার্স সেইভাবে ট্রেনিং প্রাপ্ত হয়। আমি বিরক্ত হতে পারবো না, রোগীর কথা আমাকে শুনতে হবে এবং সেই কথাগুলোকে বুঝে নিয়ে ডাক্তারের কাছে জানাতে হবে। আমার নিজস্ব একটা নার্সিং প্রসেস আছে, কিন্তু তারপরেও ডাক্তারের অ্যাডভাইস নিয়ে, যে এই যে আপনি যখন বললেন যে রোগী ঘুমাচ্ছে না রাত 2টো বাজে, আপনারা হয়তো ভাববেন বা অন্য 8-10টা মেয়ে ভাববে যে এত রাতে আমি একটা পেশেন্টের পাশে দাঁড়াবো। নো, নার্সরা কিন্তু ওই ঘুমাচ্ছে না সেই পেশেন্টের সাথে পাশে দাঁড়িয়ে কথা বলছি আমরা। অটোমেটিক্যালি ওই পেশেন্ট আমার কথায় খুশি হয়ে, আমি এইভাবেই বলতে ট্রেন্ড, পেশেন্ট কিন্তু ঘুমিয়ে যাবে। পেশেন্টকে আমাদের যত্ন করতে হবে, পেশেন্টকে কি বলবো সম্মান করতে হবে। এইভাবেই আমরা সব রকম ভায়োলেন্ট বলেন বা ডিপ্রেশন যাই রোগীগুলো, তাদের কিভাবে
কথা বলতে হবে, তাদের কিভাবে তাদের মনের কথাটা জানতে হবে। নার্সিং ট্রেনিং 4টা বছর, সোজা ব্যাপার তো না। অবশ্যই। প্র্যাকটিক্যালি আমরা 3 বছর এবং 1 বছর প্রথম ফার্স্ট ইয়ারটা ক্লাসরুম টিচিং শেখানো হয়। আপনাদের হাতে কি কোনো মেডিসিন থাকে, লাইক আপনাদেরকে এইসব মেডিসিনের জন্য পারমিট করা হয় যে কোনো সমস্যা হলো সেক্ষেত্রে নার্সরা নিজে থেকে এই মেডিসিনটা দিতে পারবে উইদাউট ডক্টর অ্যাডভাইস? অ্যাকচুয়ালি লিখিতভাবে ওরকম কিছু নেই, কিন্তু আমি যখন ফ্লোরে কাজ করেছি, আমি এখনো তাই বোধহয়, একমাত্র পেশেন্ট যখন একেবারেই আমি দেখতে পাচ্ছি যে পেশেন্ট চলে যাচ্ছে, গ্যাসপিং, সাইন সিনড্রোম, সবই নার্সরা ট্রেন, যে দেখে বুঝতে পারছে হয়তো ডক্টর অন্য ওয়ার্ডে বা অন্যখানে ব্যস্ত আছেন, আসছেন, তিনি যান। ইন দ্য মিন টাইম একটা নিকেথামাইড ইনজেকশন বা এখন সলিওকার্টিভ জাতীয় লাইফ সেভিং ড্রাগ, হ্যাঁ, কিন্তু কোরামিন ছিল আমার সময়, যেটা আমরা ইভেন আমি ডাইরেক্ট হার্টে দিয়েছি পেশেন্টদের, মাই গড, সরাসরি। কারণ আমরা এই ইনজেকশনটা একটা মুমূর্ষ রোগীকে বাঁচানোর জন্য আমরা দিতে অ্যালাউড। কিন্তু এখানে একটা আমার কথা থেকে যায়, যেহেতু আপনি প্রশ্নটা রাইজ করেছেন, সেটা হলো বর্তমানে আমাদের দেশের নার্সরা অনেক অনেক অ্যাডভান্স, অনেক কিছু জানেন তারা, এবং সরকারও তাদের বাইরের থেকে ট্রেনিং দিয়ে নিয়ে আসছেন। কিন্তু এই ধরনের যে পেশেন্টের যে ট্রিটমেন্ট দেব, এটা বোধহয় কিছু কিছু ড্রাগ অ্যালাউ করে দেওয়া উচিত পেশেন্টের সাথে, হ্যাঁ, করে দেওয়া উচিত, এটা হওয়া উচিত। কারণ ডক্টররা খাটছেন, কাজ করছেন, কিন্তু হয়তো আমি সময় মতো পেলাম না। সো এক্ষেত্রে আমার তো যে নার্সিং কর্মকর্তারা এই বাইরের থেকে জেনে এসছে, বা আমাদের দেশেও ওষুধ এত আমরা ট্রেনিং অবস্থা থেকে এত নাড়ছি, এত জানছি, যে এটা আমরা প্রয়োগ করতে আমাদের অ্যালাউ করে দেওয়া উচিত। কাগজে কলমে অ্যালাউ করা উচিত। ইয়েস, সেটাই অ্যালাউ করা। কারণ আমি বোধহয় বলার কথা না, যারা পল্লী চিকিৎসক, তারা কিন্তু প্রেসক্রিপশন দিচ্ছে, ওয়ারাজ আমি এতগুলো ট্রেনিং নিয়ে মাস্টার্স করে আমি নার্স এবং প্র্যাকটিক্যাল করে আমার প্রেসক্রিপশন হবে না, এটা আমার ব্যক্তিগত মতামত, যে এটা মানে ঢেলে সাজানো উচিত নতুন করে। জি অবশ্যই। আপনি বলছেন যে আপনি প্রথম কাজ করেছেন চট্টগ্রাম চিটাগং মেডিকেল কলেজে, তো একদম প্রথমেই অপারেশন থিয়েটারের সাথে বোধহয় সংশ্লিষ্ট ছিলেন আপনি? জি, আমি প্রথম থেকে অপারেশন একদম শুরুর দিকের অভিজ্ঞতাটি জানতে চাইব। নার্ভাস থাকতেন কি? নো, নেভার। আমি স্টুডেন্ট থেকে একটু ডেসপারেট ছিলাম, কারণ ঢাকা মেডিকেল কলেজের যারা স্টুডেন্ট সেই কালীন, এখন তো অনেক নার্সিং ইনস্টিটিউট, কিন্তু আমরা নার্সিং ঢাকা মেডিকেলে পড়েছি, আমাদের টিচার ফরেনার ছিলেন, এবং যারা পড়িয়েছেন আল্লাহ তাদের বেস্ট নসিব করেও, বেঁচে নেই তারা, কিন্তু আমরা এত সুন্দরভাবে কাজ শিখেছি। প্রথম যখন আমি ওয়ার্ডে আসি, আমাদের কিভাবে জ্বর নিতে হয়, কিভাবে স্পঞ্জিং করতে হয়, এগুলো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শেখানো হয়। এসে তো ফিল্ডে আসতে হচ্ছে আমাকে। রোগীদের, পেশেন্টরা আসলে রোগী বলাটা ঠিক না, ওনারা আমাদের কাস্টমার, ইন্টারনাল কাস্টমার, হ্যাঁ, তাদের কিভাবে যত্ন করবো। কারণ ভ্যারাইটিস রোগী, মানে মন্ত্রী মিনিস্টার থেকে ক্লিনার পর্যন্ত এই হাত দিয়ে আমি সেবা করেছি। এটা কিন্তু আমি মনে করি আপনি তাদেরকে আলাদা করতে পারবেন না। নো, নেভার, একেবারেই পেশেন্ট আমাদের কাছে সব সমান, সব সমান। সেটাই তো হওয়া উচিত, এটাই হওয়া উচিত, কারণ আপনাদের হাতেই তো একজন রোগীর জীবন মৃত্যু অনেক কিছুই থাকে না। অদিতি যেটা বলছিল সেই জায়গাটা আমারও একটা কিউরিওসিটি আছে, যে একজন মানুষ হয়তো দেখতে খুব বিভৎস অবস্থার মধ্যে আছে, যেটাকে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে বলি, এমন বড় ভাবে ইনজুর্ড হয়েছে তার কাছে যাওয়া যাচ্ছে না। আমরা তো মানুষ, আমাদের ভিতরে কিন্তু পিত্তটা কাজ করে কোনো না কোনো ভাবে। সেই সময়টাতে ট্যাকল দেন কিভাবে নিজেদেরকে? আমি ছোট্ট একটা উদাহরণ দেবো, এই মুহূর্তে আমার মনে পড়লো। আমি জাস্ট ওয়ার্ডে এসেছি, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ঢাকা মেডিকেল, যে ওয়ার্ড নাম্বার 5 সার্জিক্যাল ওয়ার্ড। এই 12-13 বছরের বাচ্চা একটা এসছে, তার বোনের বিয়ে ছিল, ওই যে বাজি আছে না, বাজি ফুটায় যেটা, হ্যাঁ, ও বাজিটা জলে নিয়ে গিয়ে হাত দিয়ে ধরেছে, এই হাতটা টোটালি নাই, ওই অবস্থায় নিয়ে এসেছে। এই রোগীর সাথে আপনার যে অভিজ্ঞতা সেটা আমরা সংবাদ জেনে আসার পর জানবো। দর্শক, সময় হয়ে গেছে সংবাদের, আমরা সংবাদ জানতে চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে। এই ছিল খেলার সংবাদে, ফিরবো ব্যবসা বাণিজ্যের সংবাদ নিয়ে। দর্শক, আপনাদের নিয়ে যাচ্ছি মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। ধন্যবাদ নীরব ফিরে আসবার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন অভিজ্ঞ সেবিকা মনিরা খানম, চলে যাচ্ছি তার কাছে। যে প্রসঙ্গে আমরা ছিলাম, বলছিলেন যে পটকা ফোটাতে গিয়ে হাতটা পুরো
স্ম্যাশ পুড়ে হয়ে গেছে। গেছে, হ্যাঁ। তো ডক্টর ড্রেসিং করবেন, আমাকে বললেন সিস্টার হাতটা ধরেন। তো আমি ঠিক হাতের এই জায়গাটা ধরলাম। তো আমি ড্রেসিং আমি ধরেছি এবং অ্যাসিস্ট করছে আরেকজন। তো ডক্টর বললেন, উনি ফুল হাতার শার্ট পরা ছিলেন, আমাকে হঠাৎ করে বললেন যে আপনি আমার শার্টটা একটু ফোল্ড করে দেন। তো আমার নিজের কাছে একটু সাই মনে হয়েছে যে আমি একজন বেটা ছেলে মানুষের আবার হাত কি করে শার্ট ফোল্ড করব। আমি বললাম, আমি কিন্তু ফার্স্ট ইয়ারে তখন ঢাকা মেডিকেল কলেজে। কিন্তু উনি ওনার একটা কথায়, যে আপনি আমাকে প্রশ্ন করেন কোন রকম ইতস্ততা বা কিছু আমার সমস্যা ছিল কিনা ছোটবেলায়, ওনার একটা কথায় আমি কিন্তু অনেকখানি উতরে গেছি। উনি বললেন, ফোল্ড করেন, আপনি যদি অন্যভাবে চিন্তা করেন তাহলে জীবনেও নার্স হতে পারবেন না। চমৎকার একটা কথা বললেন। সাথে সাথে তাড়াতাড়ি করে ওনার দুটো হাত শার্টের হাত ফোল্ড করে দিলাম। তারপরে আমি ধরলাম, ড্রেসিং করতে করতে আমার খারাপ লাগছে, এই প্রথম খারাপ লাগা। কারণ আস্তে আস্তে ওই স্ল্যাব গুলো তুলে ফেলতেছে, ব্লাড আসতেছে, আস্তে করে আমি ওয়ার্ডের মাঝখানে ধপাস করে পড়ে গেছি। তখন হ্যাঁ, দিস ইজ ফার্স্ট এবং লাস্ট। তখন ওনারা আমাকে কোলে করে নিয়ে ডক্টরস রুমে শুয়ে দিলেন, চা খাওয়ালেন, আমি ভালো হয়ে গেছি। এছাড়া আমার জীবনে কোন রকম এই ধরনের ইনসিডেন্ট হয়নি। সেটাই হয় আসলে, আমি সেটা বলছি, মানুষ তো, আমরা তো রোবট না, কোনো না কোনো ভাবে ডাক্তাররাও এই কথা বলেন, আমরা তো মানুষ, আমাদের ভিতরে অনুভূতি কাজ করে। কিন্তু আমরা মনে করি যেটা যে না, তাদের সাধারণ মানুষের চাইতে অসাধারণের জায়গাটাতে আমার মনে হয় ওই অনুভূতিগুলোর কাছ থেকে বাইরে থাকাটাই বেটার। যেমন বার্ন কেস গুলো আসতো, পুরা বডি পোড়া, তাকে কিন্তু আমার বেডশিট 2 বেলা 3 বেলা, কারণ ভিজে যাচ্ছে সে, হ্যাঁ, চেঞ্জ করতে হচ্ছে, তার গায়ে যেন চাপ না লাগে সেজন্য ক্রেডেলের উপরে আমাকে কভার করতে হচ্ছে। খারাপ লাগে। আমি 2-3 জন বার্নের রোগী পেয়েছি, আমি তাদের কাছ থেকে কয়েকটা এক্সপেরিয়েন্স শুনেছি আমার কাজের জায়গাটা থেকে। সেটা হচ্ছে যে এই যখন বার্নটা পরিষ্কার করা হয়, হ্যাঁ, বিশেষ করে বার্নে তো ব্যান্ডেজ থাকে একটা, এবং ওটা যখন পরিষ্কার করা হয় তখন যে তাদের আর্তচিৎকার, কারণ ওটা তো প্রচুর জলে বা ওইরকম কিছু একটা, এই সময়টাতে ট্যাকল করেন কিভাবে আপনারা ওনাদেরকে? মানে নিজেদের মনকে কিভাবে সামলান আপনারা? না, একদিকে কাজ করছেন, ড্রেসিংটা খুব টাফ। এই বার্ন ড্রেসিং যেগুলো, এগুলো ভেজলিং, এখন তো তৈরি শীট পাওয়া যায়, কিন্তু আমরা হাতে তৈরি করতাম, তারপরে অটোক্লেভে পাঠাতাম, স্টেরাইল হয়ে আসতো। তারপরে পেশেন্টের ওই সব জায়গায় আমরা পাতলা ক্রিম এবং ভেজলিন দিয়ে মানে দিতে হতো, এবং ডেইলি ড্রেসিং। আপনার প্রশ্ন ওয়াইজ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, পেশেন্টকে যে সেডেশন দিয়ে এগুলো করতে হবে তা কিন্তু আমি নিজে দেখিনি। হ্যাঁ, আত্মচিৎকার বলতে বোধহয় আপনার শোনার মধ্যে একটু ভুল আছে, আমরা বুঝিয়ে নিই পেশেন্টকে, আর ওইরকম চিৎকার খুব রেয়ার করেন না। হ্যাঁ, আর যেহেতু সাথে সাথে শুধু তো ড্রেসিং না, তার রানিং ফ্লুইড যাচ্ছে, কারণ তার বডি থেকে ফ্লুইড লস হয়ে গেছে, সো তার কেয়ার একটু আলাদাভাবে, বিশেষ করে বার্ন কেস, প্রত্যেকটা কেসের জন্যই আলাদাভাবে কেয়ার নেওয়া হয়। তার জন্য আপনার উত্তর অনুযায়ী আমার বলতে হয় প্রশ্ন ওয়াইজ, সেটা হলো গিয়ে এমন ফিলিং আমার হয়েছে যে একটা পেশেন্টকে লং টাইম নার্সিং করলাম, দেখলাম, যত্ন করলাম, কিন্তু পেশেন্ট থাকলো না। কিন্তু আমাদের ট্রেনিং এ এমন আছে, তুমি কাঁদতে পারবে না, তুমি ফিল করছো, তোমার খারাপ লাগছে, 8 বছর একটা বাচ্চা চলে গেল, মায়ের একটা বাচ্চা, যাকে আমিও যত্ন করেছি, কিন্তু ওয়ার্ডের মাঝখানে আমি সেটা শো করতে পারবো না, আমাকে অভিনয় করতে হবে, আমাকে চলে আসতে হবে, শক্ত থাকতে হবে, সব সোজা কথা, সবসময় হাসি মুখে থাকতে হবে এইভাবে, কিন্তু ওই সময়টায় আমি কাঁদতে পারবো না। এই যে বিভিন্ন ধরনের রোগীর সেবা করতে হয়, আপনি বলছিলেন যে একটা সময় গিয়ে আপনি পাবনাতে মানসিক হাসপাতালে রোগীদেরও সেবা দিয়েছেন, এবং সেখানে যেরকম ভেবে গিয়েছিলেন তার চাইতে আপনি বেশি পেয়েছেন, বা সুন্দর একটা পরিবেশ পেয়েছেন। তবে সেই সময়টা তো আসলে 1971, জি, একটা ভয়ঙ্কর সময়, সেই সময়ের কিছু অভিজ্ঞতা শুনি না। ওই যে বললাম, ওই 25শে মার্চ আমরা জানি যে 71 যুদ্ধ, তার আগের 5 মাস আগে আমি গেছি। তখন প্রতিটি উইকেন্ডে ওই পেশেন্টদের, পাগলদের সুস্থ রাখার জন্য রাতে 2 ঘন্টা করে অনুষ্ঠান হতো, আমরাই করতাম, স্টাফরা করতো, নাচ গান কমিক, এবং ওদের দিয়ে করানো হতো। অনেক পাগল ছিলেন যাদের অনেক গুণ, অনেক সুন্দর গান গাইতেন, আর তাদের মানে এত খুশি হতো,
যে তোমার আজকে গান গাইতে হবে, এইভাবে এইভাবে প্রোগ্রামটা সুন্দরভাবে চলছিল। হঠাৎ করে আমরা জেনেছি ঢাকায় যে 25শে মার্চ যে গন্ডগোলটা হলো, আমরা জেনেছি 26 তারিখ সকালে। তার আগে কিন্তু আমরা জানিনি ওই মুহূর্তে। তো তখন রোগীদের আমরা একসাথে করে সুন্দর করে মিটিং হয় যে কি করা যাবে এখন হাসপাতালকে। তবে ওই মুহূর্তে অত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়া হয় না, কিন্তু আমরা যারা স্টাফরা ছিলাম পুরা এলাকায় স্টাফ কোয়ার্টার ছিল, আমরা সব হাসপাতালে চলে গেছি। হাসপাতালে একদম কোয়ার্টার খালি, হাসপাতালের ভিতরে করিডোর দিয়ে কে সুইপার, কে নার্স, কে ডাক্তার, কোনো আলাদা নেই, যে যেখানে পেরেছে জায়গা নিচ্ছে। এইভাবে ছিলাম আর কি। জি, জীবনের অন্যতম একটা অধ্যায়, অন্যতম এক্সপিরিয়েন্স আমরা বলতে পারি, সেটা হচ্ছে বেশ কিছু বিখ্যাত মানুষের সান্নিধ্য পাওয়া। কাজী নজরুল, আপনার হাতে অনেক দিন সে সেবা পেয়েছেন। পল্লীকবি জসিমউদ্দিন একেবারে খুশি হয়ে আপনাকে তো শরৎচন্দ্রের কোন এক নায়িকার সঙ্গে তুলনা করেছিলেন। একটু শুনি আপনার কাছ থেকে এই চমৎকার অভিজ্ঞতাগুলো। আসলে পিজিতে এসেছি আমি দেশ স্বাধীনের পরে 72-তে, এবং 9টা পেশেন্ট, 5টা নার্স নিয়ে এই শাহবাগ হোটেলকে পিজি বানানোর চেষ্টায় আমি একজন, এবং প্রয়াত জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম সাহেব সহ আমরা এই শাহবাগকে পিজি করি। আমার এই হাত দিয়ে সমস্ত কসমেটিক গুলো নিচে সরিয়ে গুছিয়ে আমরা সব হাসপাতালের ব্যবস্থা করি। তো পিজিটা তখন তো আর ইউনাইটেড হাসপাতাল ছিল না, অ্যাপোলো ছিল না, স্কয়ারও ছিল না। সমস্ত রেফারেল কেস প্লাস ভিআইপি পেশেন্ট, নায়ক নায়িকারা, হ্যাঁ নায়ক নায়িকারা কিছু আবার হলি ফ্যামিলিতে ভর্তি হতেন। কিন্তু আমার দেখার সুযোগ হয়েছে। তার মধ্যে 1976 সালে কবি নজরুল, কাজী কবি নজরুল বিদ্রোহী কবি, তিনি ফার্স্ট ফ্লোর ক্যাবিনে ভর্তি হন নুরুল ইসলাম সাহেবের আন্ডারে 117 নম্বর ক্যাবিন, এবং ওই পুরা ফ্লোরটার দায়িত্ব আমার ছিল। হ্যাঁ, ওনার কথা বলতে গেলে অনেক, প্রায় 7-8 মাস যতদূর আমার মনে আছে উনি ছিলেন। ওনাকে নাওয়ানো খাওয়ানো রুটিন মাফিক বাংলা একাডেমির থেকে একটা ক্যাসেট প্লেয়ার দিয়েছেন ছোট, আমাদের ওটা ওনাকে বাজিয়ে শোনানোর জন্য সব আমরা করেছি। উনি খিচুড়ি খেতেন, ফিসফাস মতো করে খিচুড়ি খেতেন, আমরা নিজেরা খাইয়েছি। আমার অনেক ছবিও ছিল ওনার সাথে। হ্যাঁ, আর সত্যি এই ব্যাপারে আমার খুব খুশি লাগে যে আমি ওনার যত্ন করেছি। হ্যাঁ, তো উনি একটা জিনিস, ওনার কথা যদি জানতে চান শেষের দিকের কথা, সেটা হলো ওই ক্যাসেট প্লেয়ারে আমাদের ইনস্ট্রাকশন ছিল যে সকালে 10টা থেকে হাফ অ্যান আওয়ার অনলি ওনার গান শোনাবেন। আমি ওই দিনে কিন্তু এই মুহূর্তে ফিরে গেছি। আমার মনে আছে যখন আমি ফুলেরও জলসায় নীরব কেন কবি ওটা দিতাম, তারপরে খোপায় তারার ফুল কি যেন, প্রিয়া হবে এসো রানী খোপায় তারার ফুল, সব তো ওনার। উনি এমন ভাবে, উনি তো কথা বলতে পারতেন না, আকারে ইঙ্গিতে এক্সপ্রেশনে বুঝিয়ে দিতেন। বেডের থেকে সকালে এরকম না, একটা চেয়ারে আমরা বসাতাম, তারপরে ওটা বাজাবার সময় উনি এমন ভাবে কাঁদতেন, 2 লাইন শোনার পরে মোর প্রিয়া হবে এসো রানী দেব খোপায় তারার ফুল। মানে ওনার যে মাথার থেকে সবকিছু চলে যায়নি, এটাই তার প্রমাণ, কিন্তু উনি কিছু বলতে পারছেন না। তখন ওনার এই ভাবটা যে কিভাবে উনি বার করবেন, এত বড় বড় চোখ ছিল ওনার, তো কাঁদতে এমন ভাবে কাঁদতেন। এই জন্যই আমাদের উপরে ইনস্ট্রাকশন ছিল আধ ঘন্টার বেশি, আবার সন্ধ্যাবেলায় আমরা হয়তো 15 মিনিট বাজাতাম। কিন্তু উনি যে বুঝতে পারছেন। আর একটা জিনিস হলো যে কয়েকটা বই ছিল ওনার, তো বই আমরা এখন বুঝি যে এটা ঠিক হয়নি, দুষ্টামি করে উল্টা করে, মানে বইয়ের লেখাগুলো ক খ গ ঘ লেখা ওদিকে দিতাম। উনি এমন বিরক্ত হতেন, বিরক্ত ফ্যাট করে বইটা এইভাবে ঘোরায় নিজের দিকে নিতেন, তারপরে এইভাবে করতেন, কিন্তু মুখে কোনো শব্দ নাই। একটা বিরতির পরে এসে আমরা এই বিখ্যাত মানুষদের আরো অনেক কিছু জানবো। শুধু একটু জাস্ট এক লাইনে কি বলবেন, কি রোগ হয়েছিল ওনার?
অ্যাকচুয়ালি ওনার কি বলবো আমি ওটা, মানসিক ভারসাম্যহীনতা না অ্যালজাইমার্স না কি ছিল? বা এরকম? না, অ্যাকচুয়ালি উনি কিছুটা ডিসওরিয়েন্টেড ছিলেন একেবারেই, আর মেডিসিন সাইডে ভর্তি ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম সাহেবের আন্ডারে। ওকে। তো ওনার চাল চলন অ্যাক্টিভিটিস মানে কোনো অ্যাবনর্মালিটি ছিল না, ওনার কষ্ট বোঝা যেত। এগুলো আসলে জেনারেল ম্যানেজমেন্টের জন্যই উনি ভর্তি হয়েছিলেন যেটা বুঝি। কিন্তু ইতিহাস যাই বলুক না কেন, ওনাকে যে ব্রেইনের উপরে কিছু একটা প্রেশারাইজ করা হয়েছিল এটা পরিষ্কার, কোনো সন্দেহ নেই। আমরা এই জায়গাটা থেকে ফিরবো ম্যাম, ছোট একটা বিরতির পর। দর্শক একটু পরেই ফিরে আসছি, আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল। এখন দেখছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল। নিবেদক মেরিল স্প্ল্যাশ, নিবেদক মেরিল স্প্ল্যাশ। ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। অদিতি এবং কিবরিয়া রয়েছে 2 ঘন্টা জুড়ে আপনাদের সাথে। আর দ্বিতীয় ঘন্টায় আমাদের সাথে অতিথি হয়ে আছেন অভিজ্ঞ সেবিকা মনিরা খানম। আমরা শুনছিলাম তার জীবনের গল্প, তিনি বলছিলেন নজরুলের শেষ দিনগুলোর কথা। চলুন চলে যাই তার কাছে। এবং অফিয়ারও আমাদের অনেক আড্ডা চলছিল বিষয়টা নিয়ে। এবং আপনি যেটা বলছিলেন যে একটু আগেই অদিতির কাছ থেকে কেড়ে নিয়ে প্রশ্নটা করছি আমি, সেটা হচ্ছে একেবারে বিদায় ক্ষণ, এটা নিয়ে বোধহয় আপনি বেশ রেডিও টেলিভিশনে বেশ কয়েকবার বলেছেন, একবার বিদায় ক্ষণের মুহূর্ত আমরা ছোট্ট করে শুনি একটু। হ্যাঁ, উনি 29শে অগস্ট 1976 রোববার সকাল 9:10 এই পৃথিবী ছেড়ে চলে যান। হাই টেম্পারেচার ছিল 103.4, তার 2 দিন আগের থেকেই। হ্যাঁ, উনি চুপচাপ শুয়েছিলেন শেষ মুহূর্তে। আমার এখন মনে হয় আমাদের সময় শেষ যখন চলে যায় আমরা একটুখানি পানি খাওয়াই, কিন্তু আজকে এই অ্যাডভান্স নার্সিং এ কিন্তু পানি আমরা দিচ্ছি না, কিন্তু আমি তাকে পানি খাইয়েছিলাম শেষ মুহূর্তে। সাথে সাথে বাংলাদেশ রেডিও থেকে অ্যানাউন্স করা হলো এবং হাসপাতাল তরফ থেকে এবং প্রফেসর নুরুল ইসলাম সাহেব চলে আসলেন, সবাই চলে আসলেন। ক্যাবিনে আর ধরছে না মানুষ, ওনাকে নেওয়া হলো পিজির আউটডোর বিল্ডিং এবং মেইন পিজি বিল্ডিং এর মাঝখানে ফ্লোরে গাছতলায় রাখা হলো। সেখানেও কন্ট্রোল করা যাচ্ছে উইদিন 10-10টার মধ্যে এত ফিট কন্ট্রোল করা গেল না। তারপরে আউটডোর বিল্ডিং এর 3 তলায় নেওয়া হলো। তারপরে পুলিশ ফোর্স এসে ম্যানেজ করলে ওর ডেড বডি দেখার জন্য। এটাই শেষ আর কি ওনার ব্যাপারে। কবি জসিমউদ্দিনেরও সেবা করেছেন। জসিমউদ্দিন সাহেবকে আমি 2-3বার পেয়েছি ঢাকা মেডিকেল কলেজে। কেন যেন ওনার প্রতি, ওনার চাল চলন, এত কারো সাহায্য চাচ্ছেন না, নিজে উঠে সবকিছু করতে চাচ্ছেন এরকম। তো আমি ইচ্ছা করে যেতাম। তো আমার এই মুহূর্তে মনে নাই, সে অনেক পুরনো কথা। আমাকে একদিন বললেন, তুমি এদিকে আসো, তুমি কি মিস দিদি বই পড়েছো শরৎচন্দ্রের? আমি লাকি এনাফ যে আমি একটা মিশন স্কুল থেকে পড়াশোনা করেছি, সেই জন্য শরৎচন্দ্রের বই বলেন আর রবি ঠাকুরের বই, ওগুলো আমাদের ম্যাট্রিকের মধ্যেই সব পড়ে নিতে হতো। এটা আমাদের একেবারে বাধা ধরা নিয়ম ছিল স্কুলে। সো আমি জানি তোমার সব কিছু মিস দিদির মতো। খুব ভালো লাগে কথাটা, কারণ এই জিনিসগুলো কিন্তু আমাকে এতদূর নিয়ে এসছে, নো ডাউট। তারপরে মৌলানা ভাসানী সাহেবকেও পেয়েছি আমি পিজি হাসপাতালে বারে বারে। ওনার ওয়াইফ ছিলেন সারাক্ষণ পান, ওই যে হামানদিস্তার মধ্যে, তো আমি পান খাই না। হ্যাঁ, কেউ কেউ খেত, না নিলে ওনারা মাইন্ড করতো। 129 নম্বর প্রত্যেকদিন যাচ্ছি, দেখা করছি, কেমন আছেন, কি করব, কেমন আছেন। মানে মিসেস ভাসানী আমাদের পান খাইয়ে যাবেন, ছাঁচা পান, এই আর কি। তো এগুলো আসলে জীবনের একটা বিরাট অ্যাচিভমেন্ট আমি মনে করি। অবশ্যই অবশ্যই। এছাড়া তো অনেক অনেক রোগী তো এই হাত দিয়ে সেবা করেছি এবং আমার মনে হয় তাদের দোয়াতে এখন পর্যন্ত এই আপনাদের সামনে বসে আছি। এটা তো অনেক বড় পাওয়া। এই যে 53 বছরের ক্যারিয়ার, এত লম্বা সময় কাজ করতে পারার পেছনে পরিবারের একটা কন্ট্রিবিউশন থাকে। আপনি বলছিলেন যে আপনার বাবা আপনাকে অনুপ্রেরণা দিয়েছিলেন, এবং এরপরে বিয়ের পরে আপনি নিশ্চয়ই আপনার যিনি জীবন সঙ্গী তার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন বলি। আমি কাজ করব কি করে, কাজ করেছি এবং কাজ করতে ভালোবাসি। আসলে যেটা মনে হয়েছে আমার, নার্সিংটা এমন একটা জব, এটা মনের থেকে আসতে হবে। আর এখন আমার এমন একটা স্টেজে এসেছি, মানে
আমার পেশা শুধু না, মানে নেশাও হয়ে গেছে, এখন রক্তের সাথে মিশে গেছে। রোজ সকালে উঠে ভাবি যে কখন হাসপাতালে যাব, কখন কালকে রোগীগুলোকে দেখব, এটাই আমার মনে হয়ে গেছে। এবং এক সময় আসবে যখন হাসপাতাল বলবে তোমাকে আর দরকার নেই। আমি সেই সময়টা নিয়ে ভাবি, সেই জন্য আল্লাহর কাছে আমার প্রার্থনা যে আমি অন ডিউটি অবস্থায় যেন চলে যেতে পারি। আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা শুনেছি এবং তিনি আপনাদের আদর্শ, আমাদের সবার আদর্শের জায়গাতে আছে এবং সেই আদর্শের জায়গাতে আছে বলেই আমরা কিন্তু ওই রকম মানুষগুলো আমাদের মধ্যে এখনো দেখতে পাই, হ্যাঁ, এবং আদর্শের জায়গা থেকে আপনার কথা শুনে আমার কাছে সেটাই মনে হচ্ছিল। আমি একটু জাস্ট শেষের দিকে চলে এসেছি আমাদের আড্ডাটা। আপনি বলছিলেন যে আপনি নতুনদের উদ্দেশ্যে কিছু বলতে চান, যারা নার্স আছে বা এই পেশাতে যারা আসছে বা যাদের আসা উচিত, কি বলার আছে আপনার? এখানে বলার অনেক থাকলেও আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছি, সেটা হলো আমি অনেক সময় শুনি যে বিশেষ করে নাইট ডিউটি পড়লে ছোট বাচ্চা ঘরে রেখে আসছে, যা কেন যে নার্সিং পড়লাম, অন্য কিছু পড়লে হয়তো আরো ভালো থাকতাম। আমি তাদের উদ্দেশ্যে বলবো, নো, আমরা যে নার্স হতে পেরেছি সেই জন্য আল্লাহকে শুকর করা উচিত। কারণ এই পেশাটা আর অন্য 10টা পেশার চেয়ে কমপ্লিটলি আলাদা। আর আমার কাছে কিন্তু আমার জব 1 নম্বর জব। অবশ্যই অবশ্যই, নিঃসন্দেহে। তার কারণ একটু দর্শাতে চাই আমি। জি। হ্যাঁ, আজকাল মেয়েরা, বাংলাদেশের মেয়েরা প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, বাস চালাচ্ছে, ডাক্তার আছে, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও হয়ে বসে আছে, গার্মেন্টসে আছে, শিক্ষিকা আছে। কিন্তু আমার মতে আমি নাম্বার 1। তার কারণ হলো একজন ব্যাংকার একটা জিরো লিখতে ভুলে গেলেন, হিসাব মিলছে না সারাদিন পরে, আজ মিললো না, কাল মিললো না, পরশু কিন্তু ঠিকই মিলে যাবে। কিন্তু আমি নার্স, আমাকে ডক্টর প্রেসক্রিপশন দিলেন এই পেশেন্টকে 2 মিলিগ্রাম মরফিন দিতে, আমি আনমাইন্ডফুলি জিরো একটা প্লাস করে 20 মিলিগ্রাম দিলাম। শেষ। আমি কি হিসাব মিলাতে পারবো? সারা জীবন। সো আমার জবের ইম্পর্টেন্স অনেক বেশি এবং রেসপন্সিবিলিটি অনেক বেশি। আরো একটা কাজ আছে, সেটা হলো গ্লোবালি নার্সের যে ডিমান্ড আর কোনো জবের নাই। সো আই এম দ্য নাম্বার 1 নার্স and you are the best. একদম ছোট্ট করে আমাদের দেশে নার্সদের যে আর্থসামাজিক অবস্থা সেটার যদি মূল্যায়ন করতে। হ্যাঁ, এটা একটা আমি বলতে গেলে দুঃখজনক নার্সদের জন্য সামাজিকভাবে। এবং না, এক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি মনে প্রাণে ধন্যবাদ দিব যে আমাদের চাওয়া ছিল যে অন্তত নার্সরা আপগ্রেড হোক। তিনি সিঙ্গেল ক্লাস অফিসার করেছেন এবং সদ্য উনি অ্যানাউন্স করেছেন 10,000 নার্সকে পোস্টিং দিয়ে যাচ্ছেন। কিন্তু আমি নির্দ্বিধায় বলতে চাই, এর আগে এইভাবে কোন সরকার চিন্তা করেননি, যার কারণে সামাজিকভাবে ইভেন অনেক পুরনো কথা বলছি আমি, সেটা হলো প্রপোজাল বিয়ে আসতে গিয়ে যদি নার্স হয়, অনেক বিয়ে কিন্তু হয়নি। কিন্তু সেই স্টেজটা কিন্তু কেটে আসছি আমরা, এখন নার্সের অনেক দাম আছে এবং আমরা মনে করি আমাদের দেশের জায়গা থেকে যে এই ব্যাপারটা ধীরে ধীরে কেটে যাবে। আপনারা মহান আমাদের কাছে এবং সেই মহান জায়গায় আরো বেশি উত্তীর্ণ হন, সেই শুভকামনা থাকছে। আপনি অনেক ভালো থাকবেন ম্যাম, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদেরকে, মাছরাঙাকেও। থ্যাংক ইউ। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমাদের সাথে সেবিকা মনিরা খানম যে কথাগুলো ভাগাভাগি করে নিলেন, সেই সবগুলো কথা থেকে অনুপ্রেরণা পাওয়ার মতো উৎস নিশ্চয়ই আপনারা খুঁজে পেয়েছেন। আগামীকালকে রাঙা সকালে আবারও দেখা হবে। ভালো থাকবেন আপনারা সবাই। শুভ সকাল। শুভ সকাল।